কিভাবে কতক্ষণ আগে আগুন লেগেছে এবং এখন সেখানকার সবশেষ পরিস্থিতি কি যদি একটু আমাদের জানান। আমি সবশেষ পরিস্থিতি দিয়ে যদি বলি, এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 15-16টি ইউনিট কাজ করছে। তাদের সাথে অগ্নি নির্বাপনে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং স্থানীয় লোকজন, বেবজা কর্তৃপক্ষ তো আছেই। ভবনের একেবারে উপরের দিকে হওয়াতে আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর হয়ে পড়েছে, কারণ ফায়ার সার্ভিসেরও একটা সক্ষমতার বিষয় আছে। যদি নিচতলায় বা 2-3 তলা বা 4-5 তলা পর্যন্ত আগুন লাগে, সেখানে উঠে অর্থাৎ হাই রাইজ যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টের মাধ্যমে ভবনের পাশ থেকে আগুন নেভানোর কাজটা সহজে করা যায়। কিন্তু 15-16, 8-10 তলা বা তার উপরে গেলে একেবারে সে ধরনের সক্ষমতার জায়গাতে বলতে হয় আমরা একেবারে দুর্বলতা আছে আমাদের। তো সে যাই হোক, ফায়ার সার্ভিস বিভিন্নভাবে কারখানাটিতে ভিতরে ঢুকে এবং বাহির থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু ওই যে পৌঁছানোর একেবারে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতার অভাবের কারণেই বেগ পেতে হচ্ছে, যে কারণে বাড়তি সময় লাগছে। তো আসলে আগুন লেগেছে দুপুরের দিকে। আগুন লাগার পরপরই ইপিজেড এর সেখানে একটি ফায়ার স্টেশন রয়েছে। সেই ফায়ার স্টেশন প্রথমে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরবর্তীতে আগ্রাবাদে যে বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, সেখান থেকে চতুর্দিকে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নগর এবং আশপাশে যত স্টেশন বা সেন্টার রয়েছে সেই জায়গাগুলোতে যোগাযোগ করে এবং একে একে 15-16টি ফায়ার স্টেশন ইউনিট সেখানে যোগ দেয়। আসলে চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশের প্রথম দিককার ইপিজেড, একেবারে প্রথম ইপিজেড বলা যায়, এবং যেটি অনেক বড়। সেখানে 150-র মতো কারখানা রয়েছে ইপিজেডে, এই চট্টগ্রাম ইপিজেডে, এবং এখানে 1.5 লাখের উপরে আপনার 1.5 লাখের কাছাকাছি শ্রমিক কর্মচারী কাজ করে। কাজেই কোনো একটা দুর্ঘটনা ঘটলে আসলে এই শ্রমিকদেরকে সরিয়ে নেওয়া কিংবা নিরাপদে তাদেরকে পৌঁছে দেয়া এবং একই সাথে দুর্ঘটনাকে মোকাবেলা করা, যে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেটি করাটা কিন্তু কঠিন কাজ। কাজেই কর্তৃপক্ষ একদিকে যেহেতু আজকে কর্মদিবস, কারখানাটি চালু ছিল, মানুষ বা শ্রমিক কর্মচারী কর্মকর্তারা সেখানে কর্মরত ছিলেন, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া কিংবা ভবনটি থেকে নামিয়ে আনা, একই সাথে আগুন নেবানো বা নিয়ন্ত্রণে কাজ করা, সবই আসলে একসাথে করতে গিয়ে করাটা খুবই সুকঠিন। তো সেই জায়গাটাই আসলে বেশ বেগ পেতে হচ্ছে, সব মিলিয়ে বলা যায়। আপনি এখনো আগুন জ্বলছে, আগুনের যে ধোঁয়া কুণ্ডুলি, সেই কুণ্ডুলি একেবারে ইপিজেড এলাকা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, বিস্তৃত হচ্ছে। তো আসলে বলা যায় যে ফখরুল, আগুন খুব সম্ভবত 2:30টার দিকে লেগেছে, এরকম একটি খবর আমরা জানতে পেরেছি। তাহলে এখন তো প্রায় 4:11 বাজে, অর্থাৎ বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেছে। এর মধ্যে কি জানা গেছে যে সেখানে আসলে কতজন মানুষ কাজ করছিলেন, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে কিনা, এই ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে এসেছে কিনা এখন পর্যন্ত? জি, আমি বেবজাতে কথা বলেছিলাম এবং ইপিজেড এর বিভিন্ন কারখানায় যারা কর্মরত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। একেবারে আপনি তো জানেন দোলা, যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তখন আসলে প্রকৃত তথ্য পাওয়াটাও কঠিন হয়ে পড়ে, কারণ তখন সবাই ওই সমস্যা বা যে সংকট তৈরি হয় সেটি মোকাবেলাতেই ব্যস্ত থাকেন। এটি আমরা নিশ্চিত হতে পারিনি যে সেই কারখানায় ঠিক কত শ্রমিক কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে কোনো হতাহতের কোনো খবর কারো কাছে নাই, অর্থাৎ কেউ আটকা পড়েছেন সেখানে, সে কারখানাতে কোনো শ্রমিক কর্মকর্তা কর্মচারী আটকা পড়েছেন, কিংবা কেউ কারো মৃত্যু হয়েছে, কিংবা কেউ দগ্ধ বা আহত হয়েছেন, এ ধরনের কোনো খবর আমরা নিশ্চিত করতে পারিনি। কিন্তু সেরকম কিছু হয়েছে কিনা সেটাও আমরা ঠিক বলতে পারছি না। এটি আসলে আরো পরে দিকে বলা যাবে, বেবজা কিংবা কারখানা কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিসের কাছ থেকে যখন আমরা বিস্তারিত জানতে পারবো, বা এটি যাচাই বাছাইয়েরও ব্যাপার আছে। তো আসলে সব মিলিয়ে এখন ওই আগুন নিয়ন্ত্রণ বা নেভানোটাই হচ্ছে একেবারে। জি ফখরুল, আমরা আসলে দেখতে পাচ্ছি যে সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। জি, আমরা দেখতে পাচ্ছি যে দাও দাও করে আগুন জ্বলছে। এই সময় আসলে ফায়ার সার্ভিস আপনাদেরকে তথ্য দেওয়ার চেয়েও বেশি প্রয়োজনীয় তাদের কাছে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা, এবং এরকম সময়ে তথ্য তাদের কাছে জানতে চাওয়াটা এবং তথ্য বের করাটাও খুব মুশকিল। কিন্তু তারপরেও দর্শকদেরকে আমরা সবশেষ খবর জানাতে চাই। একই সাথে আমরা আবার ভুল কোনো তথ্য দিয়ে দর্শকদেরকে বিভ্রান্ত করতে চাই না। ফখরুল, যেহেতু সিইপিজেড এলাকায় ধরে নেওয়া যায় যে বাইরের যেসব কারখানা থাকে তার চেয়ে সিইপিজেড এলাকার কারখানাগুলোতে সাধারণত অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিরাপত্তা সব কিছুই অনেক বাইরের কারখানার চেয়ে আরও ভালো হওয়ার কথা।
সেই ক্ষেত্রে এত বড় একটি আগুন আসলে কিভাবে এত দূর ছড়িয়ে পড়লো সেই বিষয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে আপনি যদি আমাদেরকে জানান। না দেখুন, প্রতিটি ইপিজেড একটা কমপ্লায়েন্ট এরিয়া, আপনি নিশ্চয়ই বুঝবেন যেটা তৈরি পোশাক কারখানার ভাষায় এটি একটি কমপ্লায়েন্ট এরিয়া, অর্থাৎ ইপিজেড হচ্ছে পুরোপুরি রপ্তানি রাষ্ট্রণ এলাকা। ইপিজেড এর কারখানাগুলোতে যেসব পণ্য উৎপাদন হয় সেটি কিন্তু দেশে কোথাও সরবরাহ করা হয় না, প্রতিটি হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে বিভিন্ন গন্তব্য এইসব কারখানার পণ্য চলে যায়। কাজেই এই ইপিজেডে বায়ারদের যে সংগঠনগুলো আছে, মোর্চাগুলো আছে, তাদের একেবারে নিয়ম নীতি রীতি মেনেই এখানে কাজ করতে হয়, কারখানা পরিচালনা করতে হয়। সেই বিবেচনায় বলা যায় যে এখানে প্রতিটি কারখানায় কমপ্লায়েন্টের অংশ হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থার পরিপূর্ণতা। কাজে ওই জায়গা থেকে আমরা বলতে পারি তো এই কারখানাতেও কমপ্লায়েন্ট ব্যবস্থা ছিল। অগ্নি নির্বাপনের যে আপনার প্রাথমিক যে কাজগুলো, অর্থাৎ আমরা যেগুলোকে এক্সটিংগুইশার বলি, সেই এক্সটিংগুইশার গুলো অবশ্যই ছিল। এবং এখানে মাঝে মাঝে কারখানাগুলোতে আপনার মহড়া হয়, অর্থাৎ একটা অগ্নিকাণ্ড হলে, আগুন লাগলে কিভাবে আগুন নিভাতে হবে, প্রাথমিক কাজটা করতে হবে, কিভাবে নিরাপদে সরে যেতে হবে, এই মানুষগুলোকে কিভাবে উদ্ধার করতে হবে, এই ধরনের যাবতীয় কিন্তু প্রক্রিয়া কিন্তু চর্চার মধ্যেই থাকে। তাকে এই জায়গায় বলা যায় যে হয়তো প্রাথমিকভাবে বলা যায় যে এটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং তারা ক্যাপাবল ছিল আগুন লাগলে প্রথম পর্যায়ে নিয়ন্ত্রণে নিভাতে। কিন্তু যেহেতু যদি এমন হয় যে আগুনের আপনার মাত্রাটা অনেক বড়, অগ্নিকাণ্ড যেখান থেকে হয়েছে বা যত দ্রুত স্পিড করেছে, এখানে স্থানীয়ভাবে বা প্রাথমিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করা বা নেভানো কঠিন কাজ বা সহজ নয়। সেক্ষেত্রে আসলে তখন তো কিছু করার থাকে না, একটা পর্যায়ে গিয়ে তখন সার্ভিস আছে, মানুষজনকে উদ্ধার করে আগুন নেভাতে শুরু করে। কাজে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে হয়তো কোনো ঘাটতি ছিল না, এটা প্রাথমিকভাবে বা আমরা ধারণা থেকে এবং চর্চা থেকে বলতে পারে। বিস্তারিত হয়তো পরবর্তীতে তদন্ত সাপেক্ষ, একটা ঘটনা ঘটলে পরে কি হয়েছে বাস্তবে, কতটুকু হয়েছে, সেই বিষয়টা যদি না জানা যায়, প্রকৃত তথ্য পাওয়া ছাড়া আসলে এটা বলা মুশকিল। কাজেই আমরা হয়তো পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারবো। ফখরুল, এখন পর্যন্ত আমরা যেই তথ্যগুলো দর্শকদেরকে মানে মোটামুটি নিশ্চিত হয়ে জানাতে পারি সেটি হচ্ছে যে যেখানে আগুন লেগেছে সেটি সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানা, যেটির নাম হচ্ছে অ্যাডামস ক্যাপ। এবং এই অ্যাডামস ক্যাপে আমরা যতদূর জানি যে সেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ বানানো হয় এবং সেখানে আগুনের সূত্রপাত বেলা 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। যারা এইমাত্র টিভি সেট অন করেছেন তাদেরকেও একটু জানাতে চাই যে যেই ফুটেজ আপনারা টিভিতে দেখছেন সেটি হচ্ছে চট্টগ্রামের সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় লাগা আগুনের ফুটেজ। এবং সেখানে এই পোশাক কারখানার নাম এখন পর্যন্ত আমরা জানি অ্যাডামস ক্যাপ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি বহুতল ভবন এবং বহুতল ভবনের ওপরের দিকে 3-4টি তলায় একেবারে ওপরের দিকে আগুনটা লেগেছে, যার কারণে যেমনটি আমাদেরকে ফখরুল জানাচ্ছিলেন যে যেহেতু ফায়ার সার্ভিসের সক্ষমতার উপরের বহুতল ভবনের আগুন নেভানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের এরকম সুউচ্চ মই এবং সেই ধরনের বিভিন্ন অ্যাক্সেসরিজের দরকার পড়ে, যেটির কারণে হয়তো আগুন নেভানো ফায়ার সার্ভিসের জন্য আরও বেশি জটিল হয়ে পড়ছে। এবং দর্শক, এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পারছি যে যেহেতু কারখানাটি সিইপিজেড এলাকায় অবস্থিত, সিইপিজেড এলাকায় যেটি হয় সাধারণত সেখানে তাদের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট থাকে এবং তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছেন, কিন্তু তারপরে তারা ব্যর্থ হওয়ায় এরপরে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সেখানে যোগ দেয়। এখন পর্যন্ত আমাদের জানা মতে 16টি ইউনিট সেখানে কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নৌবাহিনীর সদস্যরাও সেখানে কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন যেই ছবি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেটি একেবারে শেষ, মানে এখনকার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে এবং মনে হয় আশেপাশের ভবন থেকে এবং ওই ভবন থেকেও লোকজন নেমে এসেছেন যারা সেখানে কাজ করছিলেন। যেহেতু দুপুর 2:30টায় আগুন লেগেছে, আমরা ধারণা করছি যে সেখানে তখন কাজ করছিলেন, তাদের লাঞ্চ আওয়ার শেষ করে তারা হয়তো আবার কাজে ঢুকেছিলেন এবং তারপরে আগুনের ঘটনা ঘটেছে। কিভাবে আগুনের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই যেহেতু আগুন নেভানোতে এখন ফায়ার সার্ভিস ব্যস্ত, তারা যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা না বলছে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পারছি না